আপওয়ার্ক সম্পর্কে বলতে গেলে অ্যাকাউন্ট প্রসেসটা আমাদেরকে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে যে বর্তমানে মানে অ্যাকাউন্ট প্রসেসটা কেমন আছে। আগে আমাদের প্রসেসটা একরকম ছিল, সেটা হচ্ছে আমাদের পেইন্ট আমাদের সময় ছিল যে অ্যাকাউন্টের ফর্মটা তো আপনি ফিল আপ করবেন, হুম, যেটা সবসময়ের জন্য সবাই করে, যে রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা, এরপরে ছিল রিডনেস টেস্ট বলে একটা কথা ছিল। টেস্ট এরকম একটা কথা ছিল, এটা কি আপনারা জানেন কিনা? এই রিডনেস টেস্ট না দিলে মোটামুটি আপনি বিট বিট করতে পারবেন না, বা করতে পারলে একটা লিমিটেশনের মধ্যে ছোট্ট অল্প কয়টা বিট করতে পারবেন, এরকম একটা ব্যাপার ছিল। মানে এটা ছিল মূলত আপওয়ার্ক সম্পর্কে কিছু প্রশ্ন, বা একটা ফ্রিল্যান্সিং কোম্পানি সম্পর্কে কিছু প্রশ্ন। তা এটার ব্যাপারটা ছিল কি, এটা 20টা প্রশ্ন ছিল তখন। 20টা প্রশ্নেরই উত্তর গুগলে সার্চ দিলে পাওয়া যেত। হুম, তখন ব্যাপারটা খুব ইজি ছিল। এই পরীক্ষাগুলোর প্রশ্নের উত্তর যখন দেওয়া শেষ হয়ে যেত, দেন আপনাকে কংগ্রাচুলেশন জানাতো, আপনার প্রোফাইলে এই রিটনেস টেস্টটা অ্যাড হয়ে যেত। মানে আপনি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জানেন, এখানে অন্য কোনো স্কিলের প্রশ্ন ছিল না। তো এটা অ্যাড করা থাকলে ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রুভ, মানে বুঝতে পারতো যে না, সে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতো। কিন্তু দেখা গেছে এটা প্রায় সবাই ওয়েব থেকে অন্যান্য ওয়েবসাইটের অ্যান্সার দেওয়া থাকতো, সেটা দেখে দেখে পরীক্ষা দিয়ে দিন নিত আর কি। সেই জিনিসটা যেন না হয়, যেন আপওয়ার্ক কিন্তু এই রিটনেস টেস্টটা আরো ব্রড আকারে করছে এখন, এবং এটার অ্যান্সারটা মনে হয় খুব সহজে পাওয়া যায় ঠিক তা না। হুম, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা কি করতাম প্রোফাইলের জন্য? আমরা এক্সাম দেওয়ার সুযোগ ছিল। এক্সাম গুলো ছিল এইচটিএমএল, সিএসএস, তারপরে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এই যে ধরনের যত স্কিল কিওয়ার্ডস আপনি বলেন যে আমি এগুলো পারি, সেগুলোর উপরে আপনি স্কিল পরীক্ষা দিতে পারবেন। তো টেস্ট পরীক্ষা আর কি, যেটা হচ্ছে মান্থলি টেক্সট এক্সাম। মান্থলি একবারই আপনার সুযোগ আছে, যদি আপনি পিএইচপির উপরে একটা এক্সাম দেন বা এইচটিএমএল এর উপর একটা এক্সাম দেন, ওটা যদি আপনি পাস না করে ফেল করে যান, বা ইলেকট্রিসিটির কারণে, বিভিন্ন কারণে হতে পারে, তো সেটা আবার 1 মাস পরে যে আপনি দিতে পারবেন, তার আগে আর দিতে পারবেন না। তো এখানে ফার্স্ট প্লেস, টপ 10 এরকম আসতো রেজাল্ট। তো মানে যার পরীক্ষা দেওয়া হতো, ধরেন আপনি HTML5 এক্সাম 5 এর পর এক্সাম দিছেন, HTML5 এটা একটা কিওয়ার্ডস না? তো আপওয়ার্কের সিস্টেম ছিল, আপনি যখন স্কিল অ্যাড করবেন, যখন স্কিলটাকে অ্যাড করবেন, এই যে স্কিলস, এখানে যে আপনি HTML5টাকে অ্যাড করলেন, তখন কি হতো, এর পাশে একটা টিক চিহ্ন চলে আসতো, এরকম সবুজ কালারের বা একটা মানে গ্রে কালারের একটা টিক চিহ্ন চলে আসতো। ভেরিফাইড আর কি। মানে আপনি এক্সামটা পাস করেছেন, বা আপনার একটা ভালো পজিশন এখানে আছে। হ্যাঁ, সো এখানে যদি একটু প্রোফাইলে যাই, তাহলে দেখা যাবে, সরি, প্রোফাইল, স্কিলটা কিন্তু এখনো আছে কোথায়, এই যে, এখন কিন্তু আর ওই ভেরিফাই সাইনটা নাই, আছে? ওই ভেরিফাই সাইনটা কিন্তু এখন আর নাই। এর কারণ হচ্ছে যে এই এক্সামে আসলে এখন আর কেউ বিশ্বাসী না। এই এক্সামে এখন আর কেউই বিশ্বাসী না, ইভেন ক্লায়েন্টও বিশ্বাসী না। কারণ আপনি তো ওই ওয়েবসাইট থেকে সলিউশন মানে নিয়ে আসতেছেন, মনে করেন এখানে একটা বাৎসরিক বা মান্থলি একটা প্রশ্ন উত্তর সাজানো থাকে, অনেকগুলো প্রশ্ন দিয়ে সাজানো থাকে। মানে আগে মানুষ সিন্ডিকেটিং করতো ব্যাপারটা নিয়ে, কিরকম, 10-12টা অ্যাকাউন্ট খুলে 10-12টা থেকে পরীক্ষা দিত, ফাইনালি একটা অ্যাকাউন্ট টিকে যেত। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে 10-12টার মধ্যে 8-9টা পরীক্ষা দিলে সব রকম প্রশ্নের উত্তর পেয়ে যেত তারা। ক্লিয়ার? তারপরে ফাইনালটার এই শীটটা নিয়ে ফাইনালটায় যায় সে কি করতো, পরীক্ষা দিত। তো এই কারণে এই এক্সামের সাথে ভেরিফিকেশন
এই জিনিসটার এখন মূল্যায়ন নাই। কারণ এই পরীক্ষাগুলো সব আমার দেওয়া, সবগুলো পরীক্ষা দেওয়া। আমরা দেখেন প্রোফাইলের মধ্যে কোথাও পরীক্ষার যে এক্সামের যে রেজাল্ট ওটা এখন আর নাই, আছে? জি না ভাই। কোথাও নাই। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার যে এক্সামের ওই পার্টটা এখন ওইভাবে নাই। তবে প্রোফাইলটাকে খুব প্রফেশনাল তারা করেছে। যেমন এই যে কি বলা যায়, প্রোফাইলের যে পার্টগুলো ছিল আমরা বারবার বলেছি যে ফাইবার আর আপওয়ার্ক এগুলো সেম প্রসেস। প্রোফাইল যেখানে ক্রিয়েট করতে হয়, এই যে এখানেই ধরেন আপনি প্রোফাইল এডিট, আমরা এই পেজটা থেকে চলে আসলাম যে ভিউ প্রোফাইল। তো ভিউ প্রোফাইলে চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবকিছু। এখানে ওয়ার্ডপ্রেসে যেরকম কাস্টম করা যায় এখানেও সেরকম কাস্টম করা যায়। আপনি এখান থেকে পোর্টফোলিওটাকে অ্যাড করে নিতে পারেন। যদি আপনি চান এখানে নতুন একটা ছবি দিয়ে, এখানে বলে দিছে 250 মিনিমাম, আর ম্যাক্সিমাম 5 MB হতে হবে, তার বেশি হলে হবে না। তো তারপর এখানে আপনি টাচ মানে মুভ করে করে আপনি পজিশন করতে পারেন আপনার ইমেজ কতটুকু দেখা যাবে। এটা সেগুলো তো সিম্পল ফ্যাক্ট। আচ্ছা, আপনার নামটা কতটুকু কিভাবে দেখা যাবে এটা আপনি করে নিতে পারেন। এবং আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাই আপনি শুরুতেই করে নিতে পারেন। এতে কি হবে যে আপনার নামের পাশে একটা ভেরিফাই চিহ্ন আসবে যে হ্যাঁ আপনি ফেক অ্যাকাউন্ট না এটা। আচ্ছা, এটা জব, কেমন করবো ভাই? এটা হচ্ছে ভেরিফিকেশন পার্ট আছে এদের, সেখানে গেলেই যে ভেরিফিকেশনটা কিভাবে করব। দেখি এখানে কোথায় আছে, এই যে আপওয়ার্ক রিডনেস টেস্ট, এই টেস্ট এখানে 3 মিনিটে পাস করা হয়েছিল। তাহলে বুঝেন কিভাবে পাস করা হয়েছিল সেই সময়। আচ্ছা, ভেরিফিকেশনের পার্টটা কোথায় আছে? এখানে তো দেখছি না। প্রোফাইল সেকশনে মনে হয় আছে। প্রোফাইল সেকশন থাকতে পারে। Wait, সেটিংস, কোডে দিতে হবে আর কি। এটা ভেরিফিকেশন করতে হলো প্রোফাইলে যাওয়ার আগে। এই যে আইডেন্টি এটা ভেরিফিকেশন, সবসময় এখানে আইডেন্টি ভেরিফিকেশন এখানে আসলে এখানে আইডি ভেরিফিকেশন, ভিজুয়াল ভেরিফিকেশন। মানে ভিজুয়াল ভেরিফিকেশন হচ্ছে ওরা আপনাকে কল দিতে পারে, কল দিয়ে আপনাকে ওয়েব ক্যামেরার সামনে বসতে হবে। বসলে ওরা আপনার অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলস জিজ্ঞেস করবে। যেমন আপনার নামটা পুরোটা বলেন, ইমেল অ্যাড্রেসটা বলেন, ডেট অফ বার্থ বলেন, আপনার ফাদার্স নেম বলেন, আপনার এখানে সিকিউরিটি কি আছে, যে আপনার কোশ্চেন আছে সিকিউরিটি কোশ্চেন, তার অ্যান্সারটা জানতে যেতে পারে। তো এগুলো সব কমপ্লিটলি করার পরে ওরা আপনাকে ওকে ওকে বলে জাস্ট এটাকে ভেরিফাই করে দেবে। বুঝতে পারছেন? জি ভাই। আর এখানে হচ্ছে যে মানে এখানে অ্যাপ্লাই ভিডিও ভিজুয়াল ভেরিফিকেশন অ্যাপ্লাই করার কতক্ষণ পরে কল দিতে পারে? এটা আপওয়ার্কে কি কল দিবে বা? এটা জাস্ট খেয়াল নাই, এটা আপনাকে মেইল করবে, মেবি আপনাকে মেইল করবে, অথবা যে আপনি এখানে মানে অ্যাপ্লাই করার সাথে সাথেই ওরা কিছুক্ষণের মধ্যেই কল করবে। ওদের তো 24 ঘন্টা সার্ভিস। আপনি যখনই নক আর ভাই করবেন আমার তো ওদের কাস্টমার থেকে আপনাকে কল দেবে।
হ্যাঁ বলেন। আমার তো স্মার্ট কার্ড এখনো পাই নাই ভাইয়া, তাইলে হচ্ছে যে আমার এই যেটা আমাদের টেম্পোরারি যে কার্ডটা দিয়েছে হুম, সেটা দিয়ে কি হবে ভেরিফাই? মানে আগের পুরনোটা নাকি? পুরোনোটা তো আমরা তখন ছিলাম না, মানে নতুনটা একটা টেম্পোরারি জাতীয় পরিচয়পত্র দিয়েছে যেটা আর কি। না মনে হয় ওটাতে, ওরা নাও নিতে পারে। ওয়ে আছে যে তখন ফ্রিল্যান্সিং যদি করতে চান, সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনি মানে ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ড হয়ে গেলে ঠিক আছে, স্মার্ট কার্ডটা ওরা নিচ্ছে, প্রিভিয়াস কার্ডটা ওইভাবে নিচ্ছে না। আর সবচেয়ে ভালো ওয়ে যদি আপনার পাসপোর্ট করা থাকে, ইন্টারন্যাশনাল ভেরিফাইড ওটা পাসপোর্টটা, তাই না? পাসপোর্ট করা জি থাকলে ওটা ভাইয়া, তা ঠিক সবচেয়ে আছে। পারফেক্ট হয় আর কি। ওকে, সো এখানে মেম্বারশিপের একটা ব্যাপার আছে, এদের সম্পর্কে একটু বলে যাই। মেম্বারশিপের একটা ব্যাপার আছে। এই মেম্বারশিপে গেলে আসলে কি পাওয়া যায়? এই যে বেসিক প্ল্যানে আমার অ্যাকাউন্টটা রাখা, আমি এখনো কোনো ইসে যাই নাই। অ্যাভেলেবল কানেক্ট থাকবে হচ্ছে 50টা। এই কানেক্ট আসলে কি? আপনি একটা বিট করবেন আপনার অ্যাকাউন্টে 50টা কানেক্ট, মানে এটা জাস্ট এমনি একটা পয়েন্টের মতো কানেক্ট। এই কানেক্টটা দিয়ে কি করবেন? আহ, হচ্ছে এখানে দেখেন যে মেম্বারশিপ কনসেপ্ট 10 পার মান্থ। মানে কানেকশন যেটা পার মান্থ, তো মনে হয় আপওয়ার্ক আমাদেরকে যে কানেকশনটা দেয় কত করে দেবে এটা? 10 পার 10 মান্থ করে? এটাকে বলতেছে ওরা। আচ্ছা তাহলে আহ, এটা যদি আমরা এখন এই মাসে যদি আমরা ইউজ না করি তাহলে কি সামনের মাসে কি অ্যাড হবে এটা? এটা বলতে পারো এটা? এরকমই হয়তো। অ্যানি আনইউজ Unused connect at the end of your billing cycle will roll over to the next month. যেমন আমার এখন কত আছে? 50। আমার এখন আছে 50টাই আছে। কারণ আমি বিট করি না, টোটালি বিট করি না অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের প্রতি আমি খুবই উদাসীন, এই জন্য বিট করা হচ্ছে না। তো সেক্ষেত্রে মানে ফ্রি মেম্বারশিপ মেবি 10টা এরকম কানেক্টের কথা বলা আছে। এই যে ইউটিউবে সার্চ দেওয়া যায় যে অ্যাকাউন্ট মেম্বারশিপ অ্যান্ড কানেক্টস, তাহলে ওখানে বাংলাতে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে। ইভেন আপওয়ার্কের যে কমিউনিটিটা আছে, ফেসবুক গ্রুপ, ওইসব জায়গায় প্রশ্ন করলেও এটা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো অ্যাভেলেবেল কানেক্টস হচ্ছে 50টা, এবং এরা বলতেছে ফ্রি থাকলে, ফ্রিতে যদি হয় তাহলে 50টা না, এখানে থাকবে কয়টা? 10টা। 10টা। হুম। সো এখানে যদি আমরা একটু মেম্বারশিপ বাড়াতে চাই, সেক্ষেত্রে এখানে বলতেছে আপগ্রেড টু প্লাস 15। এতে কি হবে? 80টা কানেক্ট পাবেন। এর প্রোফাইল উইল নেভার বি হিডেন, মানে আপনি অনেক দিন ধরে কাজ করছেন না, আপনার প্রোফাইলে কাজ নাই, কোনো অ্যাক্টিভিটি নাই, তাহলে অ্যাকাউন্টটাকে ওরা হিডেন করে দেয়। হ্যাঁ, হিডেন করে দেয় মানে ক্লায়েন্ট আপনাকে সার্চ করে পাবে না। কিন্তু আপনি যদি এই অ্যাকাউন্টটা নেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হিডেন হবে না। সেটিং টু কিপ ইউর আর্নিংস কনফিডেন্সিয়াল। আচ্ছা, ভিউ, আপনি কম্পিটিটর যারা আছে তাদের বিট দেখতে পাবেন, তারা কি লিখতেছে। হুম। আপনি আপনার প্রোফাইল ইউআরএলটাকে চেঞ্জ করতে পারবেন। আমার এই যে প্রোফাইল ইউআরএল আছে, এই যে এটা হচ্ছে প্রোফাইল ইউআরএল, এই যে কপি করলাম। প্রোফাইল ইউআরএলটা কি আছে? এই যে কি নাম্বার টাম্বার দেওয়া অনেক কিছু, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার মতো করে দেখা গেল ইউজার, তারপরে আপনার নাম মুরাদ খান, এরকম কিছু লিখে নিতে পারেন, ঠিক আছে?
যে আমি যেটা আমার তাহলে ইমেল ভাই ইয়ে হবে ইউজ না, করি, কনফ্লিক্ট হবে না অন্য কারোটার সাথে মিলে গেলে? ওই যে এটা ইউনিক কিওয়ার্ডস ইউজ করতে হবে, বুঝতে পারছেন? ফেসবুক যেরকম আপনি। জি ভাই। আচ্ছা, এরপরে কই গেল, এক্সটেন্ড রিপোর্টস অ্যান্ড ফাংশনালিটিস ইনক্লুডিং গ্রুপিং অ্যান্ড সর্টিং। মানে আহ, আপনার প্রোফাইল সম্পর্কে ওরা আপনাকে সাজেস্ট করবে, এইটা না ওইটা করেন, ওইটা না এটা করেন, এটা করেন, ওরা ডেভেলপমেন্ট মানে ডেভেলপ করার চেষ্টা করবে আপনার প্রোফাইলটাকে। আচ্ছা, এখানে বলতেছে 10টা কানেক্ট পাবেন, বাই কানেক্টস অ্যাজ ইউ নিড দেম, মানে কত, এক একটা 15 সেন্ট করে এক একটা কানেক্ট, আনইউজ কানেক্ট রোল ওভার আপ টু 10, মানে 200 পর্যন্ত আপনার কানেক্ট যোগ হতে থাকবে যদি আপনি খরচ না করেন, প্রত্যেক মাসে 10টা করে, 200-র পরে যায় আর যোগ হবে না, বুঝতে পারছেন? এরকম কিছু একটা হবে। আওয়ারলি প্রোটেকশন টু ইনশিওর ইউ আর পেইড ফর ইচ আওয়ার ওয়ার্ক। আচ্ছা, তারপরে মানে আপনি যে এখানে মানে কাজ করতেছেন তার যে ইনশিওর যে কাজের টাকাটা পাবেন সেই বিষয়ে ওরা ইনশিওর করবে আর কি। ফিক্সড প্রাইস পেমেন্টস আর সিকিউরড থ্রু মাইলস্টোন। মাইলস্টোন মানে হচ্ছে আপনি টাকাটা একটা প্রজেক্ট যেগুলো ফিক্সড প্রাইস, এখানে 2টা ওয়ে আছে কাজ করার, একটা হচ্ছে আওয়ারলি আর একটা হচ্ছে ফিক্সড প্রাইস, মানে প্রজেক্ট বেসিস। হ্যাঁ, প্রজেক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে। এখানে বলছে আওয়ারলির ব্যাপারটা হচ্ছে কি, ক্লায়েন্ট আপনাকে আওয়ারলি $5 হায়ার করে ফেলছে, তাহলে আপনি এখানে একটা অ্যাপস আছে, এই যে আপওয়ার্ক, এখানে 40 ঘন্টা কাজের একটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনি কাজ করবেন, এখানে স্ক্রিনশট উঠতে থাকবে 10 মিনিট 5 মিনিট পর পর এই জায়গাটাতে। এখান থেকে আপনি ভিউ ওয়ার্ক ডায়েরি, আপনি আপনার প্রোফাইলে চলে যেতে পারবেন এবং সেখানে দেখতে পারবেন স্ক্রিনশট গুলো উঠছে এবং কতক্ষণ আপনি মাউস ক্লিক করছেন, কতক্ষণ কি করছেন। আচ্ছা, আপনার সাথে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী এখানে কাউন্ট হতে থাকবে। এটা হচ্ছে আপনার মানে প্রজেক্টের মেমো, আপনার প্রজেক্টের যে জন্য আপনাকে হায়ার করা হয়েছে বা আপনি এখন কিসের উপরে কাজ করছেন, কোন পয়েন্টটার উপরে, সেই পয়েন্টটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আপনার এখানে একটা টাইম উঠতে থাকবে, আপনি কাজ শুরু করলে, যে অন করলে কাজ শুরু করলে টাইম উঠতে থাকবে। সো তারপরে কি হবে, আপনি অটোমেটিক্যালি আপনার সাথে যে চুক্তিটা আছে সেই চুক্তি অনুযায়ী যে ব্যাপারটা আছে যে আপনার সাথে $5 ছিল, ক্লায়েন্টের ক্রেডিট কার্ড এখানে বা মাস্টার কার্ড পেপাল এগুলো অ্যাড করা আছে এখানে। তো আপনি 1 ঘন্টা কাজ করলে সাথে সাথে তার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের টাকাটা কেটে নেওয়া হয়। অ্যাকাউন্টের টাকাটা কেটে নিয়ে এখানে যদি আমরা একটু দেখে আসি, ওভারভিউতে গেলে এখানে দেখা যাচ্ছে যে এইভাবে ছোট 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 করে আপনার এখানে অ্যাড করতে থাকবে। মানে প্রথমে আপনি ওয়ার্কিং যেখানে যেটা কাজ করতে সেটা এখানে যোগ হবে, তারপর এটা ইন রিভিউতে নিয়ে আসবে। ইন রিভিউটা আসলে কি, দেখা যাচ্ছে যে ইন রিভিউটা হচ্ছে আপনার কাজটা যে আপনি করছেন এটা ক্লায়েন্টকে দেখার সুযোগ দিয়ে দেয়, যে ক্লায়েন্টের কোনো রিপোর্ট আছে কিনা। দেখা গেল সে আপনার স্ক্রিনশট গুলো দেখে বলল না না এলো কাজ করে নাই, ফাও ফাও করছে, তারপর এটা পেন্ডিং এ চলে আসে। সেই পেন্ডিং থেকে অল্প কিছুদিনের মধ্যে আপনার অ্যাভেলেবল হয়ে যাবে এবং আপনি গেট পেইড এখানে যে টাকাটা উইথড্র দিতে পারবেন। আচ্ছা, মানে আওয়ারলি, চেঞ্জেস। আওয়ারলি যদি আমি কাজ করি, আওয়ারলি যখন যখন আমি কাজ করব তাইলে আমি কেমনে বুঝবো যে আমার এত ঘন্টা লাগতে পারে বা এত ঘন্টা লাগতে পারে? এটা তো আসলে মানে বলা আসলে যায় কি, না একদম ফিক্স। আমার ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে তোমার যতক্ষণ লাগবে ততক্ষণ কাজ করবো, কারণ এই ক্লায়েন্ট হচ্ছে 2013 সালের ক্লায়েন্ট। হুম, যখন প্রজেক্ট থাকে, এই যে জি এই ভাই। এই এই লাস্ট মাসে কিন্তু খুব বেশি কাজ ওর ওর প্রজেক্ট আমার নাই, আমিও ফ্রি বসে আছি।
কিন্তু যখন কাজ হয়েছে একটা পেজে $350 পর্যন্ত আমি চার্জ করছি, মানে কাজ করতেছি ওদিকে লক করা রয়েছে। আমি তো জানি আমি এখানে বসে বসে এমনি কাজ করতেছি না, কারণ বসে বসে যদি আপনি টাকা উঠান ওরা বুঝতে পারবে যে আপনি পেইন করতেছেন, আপনি টাকা উঠাচ্ছেন। কিন্তু আপনি কাজের আউটপুট দিচ্ছেন, আমি কাজের আউটপুট দিচ্ছি, 8 ঘন্টা কাজ করতেছি, সেই হিসেবে টাকা উঠতেছে। তো ক্লায়েন্টের কোনো অবজেকশন নাই। কিছু ক্লায়েন্ট আছে আপনার সাথে চুক্তি করবে যে এই কাজটুকু করতে তোমার কতক্ষণ টাইম লাগবে। আপনি বললেন যে 15 ঘন্টা লাগবে। ক্লায়েন্ট বললো তাহলে তো এটার বাজেট চলে আসে প্রায় $300। মানে কথার কথা, তুমি একটা কাজ করো, আমি তোমাকে এই কাজটুকুর জন্য মাত্র $200 পে করবো, তাহলে তুমি এত ঘন্টা লক করবে এই কাজের জন্য, বাকিটা তুমি অফলাইনে করবে। তুমি কি অ্যাগ্রি কিনা? মানে আপনি যদি বলেন ঠিক আছে $200 যদি দিচ্ছ দাও, কারণ এই যে আওয়ারলি রেটের যে কাজটা, এটার সিকিউরিটি হচ্ছে কি, আপনি কাজ করতেছেন সাথে সাথে ক্লায়েন্টের টাকাটা কি হচ্ছে, পেয়ে যাচ্ছে। কেটে যাচ্ছে এবং আপওয়ার্কের কাছে চলে আসতেছে। সেক্ষেত্রে সিকিউরিটিটা আপনার আছে যে ক্লায়েন্টের টাকাটা আপওয়ার্কের কাছে যখন চলে আসছে, এটা নির্দিষ্ট টাইম পর আপনার অ্যাকাউন্টে অবশ্যই আসবে। ফিক্সড প্রাইজের ক্ষেত্রে দেখা যায় যে মাইলস্টোনের কথাটা বলতেছে। এই মাইলস্টোনে আপনি বিট করার সময় বলে দিবেন যে একটা প্রজেক্ট আছে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, ক্লায়েন্ট দিচ্ছে $300, একটা ল্যান্ডিং পেজ, কত, $300 ফিক্সড প্রাইস। মানে এই কাজটা আপনার কতদিন কত ঘন্টা লাগবে এটা আমার বিষয় না। আমাদের বিষয় কি, আমাদের বিষয় হচ্ছে যে প্রজেক্টটা কমপ্লিট প্রজেক্ট করা। কমপ্লিট করে দিন আপনাকে টাকা দিবে। এখন সেক্ষেত্রে আপনি যদি, আপনার হাতে ক্লায়েন্ট যদি বলে যে তুমি প্রজেক্ট কমপ্লিট করো দেন আমি টাকা দেবো, আপনি রাজি হয়ে গেলেন, সে আপনাকে হায়ার করে নিল উইথাউট কোনো মাইলস্টোন। আপনি মাইলস্টোনের নাম যোগ করলেন যে আফটার কমপ্লিট সাকসেসফুলি ডান, নাকি? এখানে ফাইবারের মতো কি আগে অর্ডারের কোনো সিস্টেম নেবে, যে আগে ওরা পে করে দিলো এর কাছে, আপওয়ার্কের কাছে, পরবর্তীতে যখন আমার ইয়েটা হয়ে যাবে, প্রজেক্ট হয়ে যাবে, আমি ডেলিভারি দিয়ে দিলাম, বলছি পরে ওরা অ্যাকসেপ্ট করে নেবে। বলছি উম, এই যে আফটার সাকসেসফুলি ডান এই যে কথাটা, এরকম বলে যদি আপনি মাইলস্টোন এড করেন যে পুরো $300 আমি প্রজেক্ট শেষ করে নেব, সে কথা হচ্ছে যে ওই $300 কিন্তু ওরা রিজার্ভে নিয়ে নেবে। বুঝতে পারছেন? ওই যে আপনি জি। যেটা বললেন ওই $300 ওরা রিজার্ভে নিয়ে নেবে, এবং ক্লায়েন্ট যখন বলবে হ্যাঁ আমি টাকাটা পাইছি, মানে আমি কাজটা পাইছি, ও জাস্ট ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা খুব অল্প সময়ের মধ্যেই ট্রান্সফার হবে। এখন আপনি ভেঙে ভেঙে দিতে পারেন যে আফটার আফটার পিএইচডি ডান, আফটার পিএইচডি ডান, তখন আপনি বললেন $50, ঠিক আছে? তারপর এখানে বললেন হুম। আফটার এইচটিএমএল, এক একটা ডেট থাকবে, ডেট ফিক্সড করবেন যে এই টাইমে ডেট, এইটা এই কাজটা এই দিনে শেষ হবে এবং আমি এটাকে এভাবে নেব। আচ্ছা, আফটার ওয়ার্ডপ্রেস ফাংশন, এখানে বললেন $150। স্যার পিএইচডি টু ওয়ার্ডপ্রেস এই ক্ষেত্রে কি স্যার মানে আগে এইচটিএমএল আর সিএসএস কোডিং গুলো করে নিতে হয় স্যার? যদি বলে এলিমেন্টর, আপনি পিএইচডি দেখে এলিমেন্টরে ডিজাইন করবেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি এলিমেন্টরে সবকিছু ডিজাইন করা চায় তাহলে আপনার এইচটিএমএল লাগবে না। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে প্রো, জি স্যার। এলিমেন্টর প্রোটা থাকতে হবে। এলিমেন্টর প্রো ছাড়া সব সার্ভিস তো আসলে আপনি পাবেন না। বুঝতে পারছেন? সেক্ষেত্রে ক্লায়েন্টের যদি এলিমেন্টরটা কেনা থাকে তাহলেই মোটামুটি, যে ক্লায়েন্ট একটা থিম কিনছে, আমাদের এলিমেন্টরটা প্রো কেনা আছে ভার্সন, তো সেক্ষেত্রে আপনি করে দিতে পারবেন উইথাউট এইচটিএমএল। আর যদি মনে হয় যে না ক্লায়েন্ট বলতেছে বুটস্ট্র্যাপে করতে হবে, তো এলিমেন্টার ফ্রেমওয়ার্কটা তো আর বুটস্ট্র্যাপের না। বুঝতে পারছি? জি স্যার। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে বুটস্ট্র্যাপ দিয়ে যদি করতে বলে তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে আপনাকে এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল করতে হবে, তারপরে ওয়ার্ডপ্রেসে যেতে হবে। ক্লিয়ার? জি। জি স্যার। সো এইগুলোতে আপনি একটা ডেট দিয়ে দিলেন, ওই ডেট অনুযায়ী আপনি ক্লায়েন্টকে
ই করলেন যে আমি পিএইচডি সাকসেসফুলি পিএইচডি করে ফেলেছি, পিএইচডি চেক করেন। ও পিএইচডি চেক করবে, পিএইচডি চেক করে দেখলো সব ঠিক আছে, ওকে, কোনো কারেকশন নাই, ও আপনার এটাকে অ্যাকসেপ্ট করে নিল, এই মাইলস্টোনটা। তখন আপনার অ্যাকাউন্টে 50 চলে আসলো। এরপরে এইচটিএমএল এ গেলেন, এইচটিএমএল ডান করলেন, ও অ্যাকসেপ্ট করলো, ও আবার 100 চলে আসলো। ওয়ার্ডপ্রেসটা দিলেন, ফাইনালি ওয়ার্ডপ্রেসটা ডান হলো। এটা খুব নিরাপদ নাকি? স্যার মোটামুটি বলা যায়। মোটামুটি। এবং একটা জিনিস ই করতে হবে যে এই টাইম এই টাকাটা কিন্তু খুব সহজে খুব দ্রুত ঢুকে যাবে। যেমন ধরেন ওখানে মনে হয় টোটালি তিনটা প্রসেস আছে আওয়ারলিতে, কেবল দেখলাম আমরা না, এখানে কিন্তু সেটা না। জি ভাই। এখানে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করার পরেই এটা চলে আসবে। এখানেও আপনার প্রোফাইল সম্পর্কে লিমিটেড রিপোর্ট অ্যান্ড ফাংশনালিটি আপনাকে জানাবে, কিন্তু এক্সটেন্ডেড রিপোর্ট মানে এটা ডিটেইলস আপনার প্রোফাইল সম্পর্কে ওরা জানাবে আর কি। বোঝা গেছে? আচ্ছা, এটা একটা ব্যাপার। ভাই একটা আওয়ারলি যে কাজটা করব, হ্যাঁ, হুম, কাস্টম অফার কি মানে সেন্ড করার বিষয় নাকি এটা ওরা আমাকে হায়ার করবে কিভাবে আসলে? আচ্ছা। আহ, আমরা এখানে বিট করার মানে জব রিকোয়েস্ট দেখতে পাচ্ছি, বায়ার রিকোয়েস্ট। আপনাদের জি ভাই। ফাইবারের বায়ার রিকোয়েস্টটা হচ্ছে এই আসে এই চলে যায়, তাই না? হ্যাঁ। স্যার আপওয়ার্কের সিস্টেমটা এরকম না, দেখেন এখানে দেখা যাচ্ছে লোগো ডিজাইনার নিড টু অ্যাড এ বিলিং টু আওয়ার লোগো, এসইও কন্টেন্ট রাইটার। দেখেন এখানে মাই ফিটস নামে আমি কিছু কিওয়ার্ড সেট করে রাখছি, দেখছেন? জি ভাই। এখানে ওয়েব মাই ক্যাটাগরিজ, ওয়েব ই কমার্স, প্রোডাক্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ওয়েব মোবাইল, লিড জেনারেশন, এখানে আরো আমি অ্যাড করতে পারবো। এটা দেন বেস্ট স্যার ম্যাচ। একটা জিনিস স্যার, হ্যালো, স্যার এখানে কি স্যার তাহলে মাসে 10টার বেশি কাজ অফার করা যাচ্ছে না থেকে, তাই না? 10টা বলা যাবে না, এখানে আরো কম। সেক্ষেত্রে ওই যে বসে থেকে 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 এই বাড়াতে হবে, কি জানি বলে এটাকে, বিট কানেক্ট বাড়াতে হবে যদি আপনি না কিনে নেন। তো সেক্ষেত্রে এখানের ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরেন এই লোগো ডিজাইনের কাজটা করতেছেন, $200 না, এটা একটা বড় অ্যামাউন্ট। মোটামুটি বড় অ্যামাউন্টের একটা কাজ যদি হয়, তাহলে বিট করতে গেলে এখানে বলে দিছে কানেক্ট কয়টা যাবে, চারটা। 4টা যাবে। একটা ছোট কাজ, এটাই কয়টা যাবে, অনেক বড় কাজ। এই যে ডিজাইনার নিডেড ফর ওয়েব এজেন্সি, ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট A+, স্কিল কি কি চাইছে, সিম্পল, একদম সিম্পল। আপনাদের প্রজেক্টটা শেষ হলে আমি আবার এই প্রোফাইলটা নিয়ে একটু দৌড় দিব আর কি। ওকে, সো এইখানে দেখেন, এখানে কানেক্ট কয়টা, 6টা। এই বিটটা করতে গেলে আর কয়টা কানেক্ট লাগবে? ছয়টা বুঝা গেছে? ঠিক এরকম মানে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করতেছে যে আপনার কানেক্ট কয়টা লাগবে। এই যে আওয়ারলি রেট $10 থেকে $25 এর আর মাঝামাঝি ভাই একজন এখানে খুঁজতেছে। এখানে জব জব এখানে নাকি জব পোস্ট করলে মানে উনিও নাকি কানেক্ট এখান থেকে আমাদের আমরা যেসব কানেক্ট ইয়ে হয় সেটা উনি ওনার অ্যাকাউন্টে নাকি যোগ হয়। হুম হুম। মানে ওনার অ্যাকাউন্টে যাবে কিনা মানে জানি না, এটা জাস্ট। জব পোস্ট করলে আমরা job হুম, বলেন। আমরা যেসব কানেক্ট গুলা মানে যতগুলা প্রপোজাল ওনার কাছে যায়, আহ, তার নাকি কিছু অংশ ওনার কানেক্টে যোগ হয়, ক্লায়েন্টের। মানে যে বাইরে জব পোস্ট করবে। হ্যাঁ। আচ্ছা, হতে পারে, এই বিষয়টা আমি ক্লিয়ার না। আমি জাস্ট আমার সাইডটা বললাম। $15 জন্য মানে ছোট্ট একটা অ্যামাউন্ট, তার জন্য 2 কানেক্টস। জি ভাই।
এখানে একটা কথা বলছে, নিড এ ইউআই ইউএক্স ডিজাইনার টু ডিজাইন এ ল্যান্ডিং পেজ ফর এ ডিজিটাল সার্ভিস কোম্পানি পোর্টফোলিও। এখানে কি লিখছে, আই অ্যাম উইলিংলি টু পে হায়ার রেটস ফর দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার। এটা জাস্ট একটা মানে এখানে আপনার বাজেট বলার সুযোগ আছে, কারণ উনি জাস্ট $15 বলছে, এটা কথা জাস্ট অ্যামাউন্ট বলছে আর কিছু না। আপনি ইচ্ছা করলে অনেক বেশি এখানে বাজেট বলতে পারেন, সেই সুযোগ সে রেখে দিছে। ঠিক আছে, প্রপোজালে। হ্যাঁ প্রপোজাল। আচ্ছা, তো এইটা গেল। এখন কথা হচ্ছে বিড রিকোয়েস্ট নিয়ে কথা ছিল, যে একটা সুন্দর স্ট্রাকচার করে রাখা যায় কিনা। আসলে স্ট্রাকচার স্ট্রাকচার দিয়ে আসলে কাজ হবে না। ফার্স্ট হচ্ছে আহ, আপনি যদি মনে করেন যে একটা রেডি বিট করে রাখবো, জাস্ট ছোট ছোট কয়েকটা কারেকশন করে বিটগুলো পোস্ট করবো সবসময়, তো এই ধরনের লোক আসলে অনেক বেশি। যারা নতুন তারা এই ধরনের কাজ বেশি করে। ক্লায়েন্ট যারা এই $15 ক্লায়েন্ট, সে কিন্তু আবার এই ধরনের বিট পরে বেশি। মানে যারা ফিক্সড $20 $30 বেশি দিবেই না, তারা অত স্কিল বোঝে না। তাদের কথা হচ্ছে কি, প্রথমে যারা বিট করে তাদেরকে হায়ার করে নেয়। বোঝা গেছে কথাটা? দেখেন একটু পর পর এখানে লোড নিচ্ছে, এই যে আরো নতুন বিট আসছে। সো ব্যাপারটা হচ্ছে, যারা যত বড় ক্লায়েন্ট তারা তত অ্যানালাইসিস করে আপনাকে হায়ার করবে। সো 50 জন 100 জন বিট করে ফেলছে তাহলে আপনার প্রোফাইল তো দেখবে না, তা কিন্তু না। যারা বড় ক্লায়েন্ট তারা কি করবে, আপনার প্রোফাইলটা মানে সবার প্রোফাইল ঘেটে 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 যার যারকে মনে হবে যে না এই লোকটা কাজ করে দিতে পারবে পারফেক্ট। যেমন ধরেন একটা মেনুর সমস্যা হয়েছে, $20 একটা কাজ, তখন কি এত ঘাটাঘাটির দরকার আছে? আর একজন আসছে নাই। পুরো কমপ্লিটেড অ্যাপ্লিকেশন নিবে ওয়েবসাইট, যেখানে প্রায় $1,000-1,500 বাজেট হয়ে যাবে, সে কি হুট করে কাউকে হায়ার করবে? দুজনের মধ্যে তফাৎ আছে না? তা তো অবশ্যই। ওকে, তো সেই হিসেব করে ওই বড় ক্লায়েন্টটা কি করে, প্রত্যেকের বিট দেখে। আর বিট দেখার প্রথম কয়টা জিনিস দেখে, ফার্স্ট তার প্রোফাইল পিকচারটা চোখের সামনে চলে আসে, সবার আগে প্রোফাইল পিকচারটা চলে আসে। তারপরে আসে কি, টাইটেল। টাইটেলটা যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু হয় না। আর সেটা যদি তার যে প্রজেক্ট, যেমন ধরেন আমি বিল্ডিং তৈরি করব, আমার একটা বিল্ডিং বানাতে হবে, সারা জীবন ইনকাম করছি, এবার ইনভেস্ট করব, একটা বিল্ডিং বানাবো 10 তলা, ওইটা ভাড়া দিয়ে চলবো। তো এখন আমি একজন কন্ট্রাক্টর খুঁজতেছি, ডেভেলপার খুঁজতেছি, তো তার টাইটেলটা যদি হয় একদম অন্য কিছু, তাহলে তো আমি মোটেই নেব না, নাকি? সে যদি এরকম লেখে টাইটেলে যে কনস্ট্রাকশনের কাজ করি, রঙও করি, ইলেকট্রিক কাজও করে দিই, সব একসাথে করে দিই, তা আমার তো ফার্স্ট দরকার কনস্ট্রাকশনের লোক, মানে উনি একজন ম্যানেজার, ঠিক না? কারো কারো মনে হয় যে এরকম জি। ম্যানেজিং কোম্পানির সাথে কথা বলে তাদেরকে কাজ দিয়ে দিই, তারা যাকে দিয়ে কাজ করায়। আপনারা এটা জানেন তো যে বর্তমান যে ডেভেলপার কোম্পানিগুলো আছে, তাদের নিজস্ব মানে কন্ট্রাক্টর দিয়ে কিন্তু কাজ করে না, এখন সব কন্ট্রাক্টে চলে গেছে। মানে আপনি ডেভেলপার কোম্পানিকে কাজ দেবেন, ডেভেলপার কোম্পানি আবার কি করবে, কন্ট্রাক্টর হায়ার করবে। সেই কন্ট্রাক্টররা মানে কি জানি বলে, রাজমিস্ত্রি কন্ট্রাক্টর যারা আছে এদেরকে হায়ার করে তারা পরিচালনা করে কাজটা উঠাই দিবে। তো অনেকে আছে যে আমি বুঝি কম, তাহলে এরকম একটা ম্যানেজমেন্ট কোম্পানির কাছে কাজটা দিয়ে দিই, তারা কাজটা উঠাই ফেলবে। যেভাবে পারে, ওটা আমার বিষয় না, আমি তার সাথে বুঝবো, কারণ সেটা কোম্পানি, তার তো রেপুটেশনের একটা ব্যাপার আছে। আবার অনেকে আছে যে আমি বিল্ডিংটা আমার নিয়ন্ত্রণে রেখেই কাজটা করব, তাহলে আমি একজন ডেভেলপার খুঁজতেছি প্রথমে, যে ডেভেলপ করে দিবে, পুরো বিল্ডিংটা বানাই দিবে। হ্যাঁ, তার রং করার কাজ না। সে কাজ করতে এসে যদি বলে যে রং করতে পারি, তাহলে আমি দেখি যদি না তার আসলে এক্সপিরিয়েন্স আছে, কাজ করেছে, ভালো ভালো কয়েকটা পোর্টফোলিও বিল্ডিং এর নাম বলছে, অমুক বিল্ডিংটা আমার করা, তো যদি সুযোগ থাকে আমি তাই সেই মালিকের সাথে একটু কথা বলা যায় এই লোকটা চেনেন কিনা। সেই মালিক যদি বলে হ্যাঁ ও তো আমার বিল্ডিং এর এই এই কাজ করছে, কিন্তু ও তো আমার এই সাইডটার এই ক্ষতি করে দিয়ে গেছে, তাই তো গেল শেষে। আর যদি বলে না খুব পারফেক্ট, তাহলে
প্রথমে ওকে দিয়ে আমি বিল্ডিং এর কাজ করাই, পরে রঙের কাজটাও করাতে পারি। কিন্তু যদি প্রথমেই দেখি ডাল খিচুড়ি একটা টাইটেল, বিল্ডিং এর কাজ করি, রঙের কাজ করি, ইলেকট্রিক কাজ করি, হ্যাঁ, তারপরে কি হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতাও করে দিই বিল্ডিং এর। তো এবার ব্যাপারটা কি হলো, এরকম একটা টাইটেল আসলে গজামিল হয়ে গেল না। তার মানে প্রোফাইল পিকচার টাইটেল খুব প্রফেশনাল হতে হবে। আপনার টার্গেটই থাকবে যে আপনি আসলে কোন ধরনের কাজ করতে চাচ্ছেন, কোন স্টাইলের, কোন টপিকস এর উপরে আপনি থাকতে চাচ্ছেন। সব দিকে যাওয়া ঠিক হবে না। তো এই জিনিসটা দেখার পরে এইবার আসতেছে যে আপনার ফিডব্যাক যদি থেকে থাকে সেইটা কত, 5-এর মধ্যে কত পাইছেন। 5-এর মধ্যে 4.5 পর্যন্ত ঠিক আছে, 4ও মোটামুটি মেনে নেয়, 4-এর নিচে চলে আসলে আর ওইটাকে ভালো প্রোফাইল বলা যায় না। কারণ হয় সে তার স্কিলে কম আছে, নাহলে কমিটমেন্ট ঠিক নাই, ঠিক আছে, নাহলে কাজে মানে ব্যাঘাত ঘটায়, মানে উল্টাপাল্টা খালি টাইমিং এর সমস্যা আছে, মানে কথা দিয়ে সময়ের মধ্যে কাজ শেষ করছে না, ওভার কনফিডেন্ট কথা বলতেছে, এরকম কোনো ঝামেলা ওই ক্লায়েন্ট মানে ফ্রিল্যান্সার আছে। তাই ফিডব্যাকটা এখানে ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, এরপরে চলে যাচ্ছে কি ডেসক্রিপশন, যে আপনি মানে আপনি যে বিটটা লিখছেন এই বিটটা, আচ্ছা, বা ডেসক্রিপশনটা হয়তো এরকম, মনে নাই যে অনেক আগে দেখছিলাম যে ক্লায়েন্ট আসলে কিভাবে দেখতে পায়। তো ওই বিট রিকোয়েস্টটা প্রথম 2 লাইন বা প্রথম 2টা সেন্টেন্স খুব অ্যাট্রাকটিভ হতে হবে। সে অ্যাট্রাকটিভটা আসলে কেমন, ওখানে কোনো মেকআপ টেকআপ দিয়ে অ্যাট্রাকটিভ করার কিছু নাই। ওখানে ব্যাপারটা হচ্ছে টপিক্যালি কথা বলতে হবে। টপিক্যালি কথাটা যেমন অনেকেই বলতে চাচ্ছে শুরুতে, ফার্স্ট আই এম এ অমুক ডিজাইনার, 5 বছর ধরে বা 7 বছর ধরে কাজ করছি, লং টাইম ধরে, হ্যাঁ, এই যে কথাটা প্রায়ই লোক এই ধরনের টপিকসে বেশি আলোচনা শুরু করে। এই জিনিসটা থেকে সরে আসতে হবে। বোঝা গেছে কথাটা? এই জিনিসটা থেকে সরে আসতে হবে আপনাকে। ওই লোক আসলে কি জানতে চাচ্ছে, কিসের কাজ দিছে, সেই বিষয়ে জি আলোচনা ভাই। করতে হবে। কারণ আপনার ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে দেয়াই আছে নাকি? আজকে আপনার ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে দেয়াই আছে, ওখানে তো বলাই আছে যে আপনি আসলে কি দিয়ে কি করছেন, কত কিছু জানেন কি দিয়ে কি। তো সেক্ষেত্রে আপনি কি করলেন যে এখানে একটা কাজ, ওয়েব ডেভেলপার লং টার্ম প্রজেক্ট, ঠিক না? তো এখানে স্কিল গুলো দিয়ে দিছে, HTML5, HTML, WordPress, PHP, jQuery, Twitter, Bootstrap, HTML3। দেখছেন আপনারা ফাইবারের ব্যাপারটা একটু আলাদা, যে ফাইবারে অনেক সময় বিট রিকোয়েস্ট, হয়তো বা বিট রিকোয়েস্ট আসে, সবসময় তো থাকে না। এটা আপনাদের আহ, মানে যে স্কিল, যে ওয়েব ডিজাইন পার্টটা, হ্যাঁ, তো সেই পার্টটাই হয়তো বা আপনাদের স্কিল অনুযায়ী বিট রিকোয়েস্ট আপনারা মানে বায়ার রিকোয়েস্ট কম পাচ্ছেন। হতে পারে প্রতিদিনই এই আপওয়ার্কে যেভাবে আসে ওখানেও প্রচুর পরিমাণই আপনার স্কিলের ইয়ে আসতেছে, কিন্তু ওইটা যখন আসতেছে তখন আপনি থাকতেছেন না লাইনে। এটা একটা ফ্যাক্ট। সো আপনি এইটা রাত 4টা থেকে 5টার দিকে অনেক বেশি আছে এক ভাই। এক সময় আসে আর কি। তো জাস্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে মানে আপওয়ার্কে এই যে ঢুকলাম, একদম নিচে চলে যান, রিসেন্ট গুলো তো আছে, আবার লোড নিয়ে নিয়ে লোড মোর জব দেখে দেখে আপনি এখান থেকে 2 দিন 4 দিন আগের জবও দেখতে পাবেন। এই কারণে কি হয়েছে, অনেকে ঢুকতেছে এই বেলায় না ঢুকে ওই বেলায় ঢুকতেছে, ঢুকে অনেক সময় দেখা যায় অনেকে বিট করছে, তারপরেও একটা বিট উনি করে দিছে, পেয়ে যাচ্ছে কাজ, তার প্রোফাইল স্ট্রং বা কিছু। কিন্তু ফাইবার আর সেটা চাচ্ছে না। ফাইবার আর চাচ্ছে আপনি নিয়মিত অ্যাভেলেবেল থাকেন, একজন প্রফেশনাল হিসেবে কাজ আপনার চাহিদায় থাকুক, যে আপনার চাহিদা আছে কাজ করার, আপনি নিয়মিত এখানে মনিটরিং করেন এবং বায়ার রিকোয়েস্ট আসলে সাথে সাথে সেটা সেন্ড করেন। এটা হচ্ছে এদের প্রসেসিং এর তফাৎ। হুম। এর কথা হচ্ছে এই যে ব্যাপারটা আমরা দেখতেছিলাম, অলরেডি সে স্কিল দিয়ে দিছে, তাহলে তো বিট করতে গেলে আমরা দেখতেই পারি যে আমরা কি কি পারি। এখানে জাস্ট আপনি বলতে পারেন যে ওয়ার্ডপ্রেসটা খুব বেশি পারি না, পিএইচপিটাও খুব বেসিক লেভেল জানি না, কিন্তু এখানে স্কিল গুলো দেখলে বোঝা যাচ্ছে কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার চাচ্ছে।
ফ্রন্ট এন্ড, মানে ফ্রন্ট এন্ড কেন, তার স্কিলের বেশিরভাগ সবই ফ্রন্ট এন্ডের, ঠিক না? হতে পারে তার এক্সিস্টিং একটা সাইট আছে, এই যে এখানে দেখলে দেখা যাচ্ছে টিবিডি, উই কারেন্টলি হ্যাভ ওয়েব ডেভেলপার দ্যাট উই আর লুকিং টু রিপ্লেস। তাদের কাছে ওয়েব ডেভেলপার আছে, সেগুলোরে তারা সরাবে। মানে এই ক্লায়েন্ট কিন্তু একটু বিরক্ত হয়ে গেছে তার কর্মী পরে, রাইট? ঠিক না? এটা দেখে কি মনে হয়েছে তার এরকমই জি কিছু? ভাই। তার মানে ওর সাথে কথা বলতে গেলে আপনাকে খুব বুঝে শুনে কথা বলতে হবে ফার্স্ট। এবার আপনি বলতে পারেন যে এখানে এক্সপেরিয়েন্স। গেলে আপনি যদি বলেন আমি 5 বছর 7 বছর ধরে বিট করতেছি, অ্যাক্সেস ডিনাই। অ্যাক্সেস ডিনাই করলো কেন? মেবি এটা এখন আর নাই অ্যাভেলেবেল। অ্যাডমিটেড ফ্রিল্যান্সার, মানে এই যে প্রো, ফাইবার আর প্রো, মানে আপওয়ার্ক প্রো আছে, তারপরে যারা প্যাকেজ কিনছে তারা হচ্ছে এই অ্যাডমিটেড এই ধরনের জবটা দেখতে পারবে। মানে মানে কতটা বিরক্ত হ্যাঁ চিন্তা ভাই, করে দেখেন। অনেকগুলোতে দেখি যে মানে এই ক্লায়েন্টটা কতটা বিরক্ত, সে মানে যত ভালো রেপুটেশনই হোক না কেন আপনার, আপনার যদি মানে এখানে টাকা খরচ করে আপনি অ্যাকাউন্ট কন্টিনিউ করতেছেন, মানে হচ্ছে আপনি আসলেই খুব প্রফেশনালি কাজ করার ডিটারমাইন্ড হিসেবে আছেন। তারাই এখানে বিট করবেন, অন্য কেউ বিট করবেন না। মানে সে কতটা বিরক্ত ব্যাপারটা বুঝছেন? মনে করেন অনেকে আছে এখানে, আমার অনেকগুলোতে আমার তো প্যাকেজ কেনা না। অনেকগুলোতে বিট করতে আমরা পারি না ভাই। হ্যাঁ, আমরা, আমার তো এখানে প্যাকেজ কেনা না, বাট আমি তো অনেক আগে থেকে 2011 সাল থেকে এই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতেছি। ডিজাইন পার্টের কাজ তো করে দিতে পারবো নাকি, আমিও বিট করতে পারবো না, তার মানে জি ভাই। এখানে যারা খুব প্রফেশনাল মাইন্ডেড না তারাই বিট করতে পারবে না, এরকম আর কি একটা মানে ডিরেকশন সে দিছে। এখন মানে আমি বলতেছি ভাই আমি তো প্রফেশনাল, অনেক আগে থেকে কাজ করি এবং আমার ক্লায়েন্টের আমার ফিডব্যাক 5-এ 5, তাহলে আপনি আমাকে এরকম কথা বলেন কি করে? আমার থেকেও সিরিয়াস লোক খুঁজতেছে, মানে ওই যে যেখানে ইনভেস্ট করতেছে, যে ইনভেস্ট করতেছে সে তো আর উল্টাপাল্টা করে চলে যাওয়ার চিন্তা ইনভেস্ট করে না, ঠিক আছে? দেখেন এখানে হিউজ পরিমাণ ডিজাইনের কাজ, এখানে আমার ফিডটা সাজানো আছে যে আমি কোন ধরনের জব, বিডের উপর জব করি বেশি। আহ, এখানে ক্যাটাগরি সার্চ করা আছে যে কোন ধরনের ঘুরে ফিরে আমার কাছে এই ধরনের কাজই আসতেছে। সিকুয়েন্স ল্যান্ডিং পেজ, স্কোয়ার স্পেস ল্যান্ডিং পেজ, সরি, স্পিড আর মোবাইল ভার্সনে স্পিড নিয়ে তার ঝামেলা আছে। তো এই কাজটা যদি আমাকে পেতে হয় তাহলে অবশ্যই আমার নিজের পোর্টফোলিও একটা তৈরি করে সেটার স্পিড আপ করে রাখতে হবে নাকি? তাহলে এর আমি বিট করবো কি করে বলেন তো? একে আমি কি বিট করব? ও কিন্তু টাকা দিতে রাজি আছে। সে ইনভাইটেশন পাঠাইছে, ইনভাইট করছে 13 জনকে, মানে ক্লায়েন্ট নিজে ইনভাইট করছে। হ্যাঁ, সে 13 জনের মধ্যে 11 জনই মানে তাকে রিপ্লাই করে নাই, মানে বাজেট কম ছিল দেখে রিপ্লাই করে নাই তাকে। আহ এটা হচ্ছে বিষয়। মানে এখানে যখন জব পোস্ট করেন তখন ক্লায়েন্ট সিলেক্ট অপশন করতে আসে পারে নাকি যে প্রোফাইল। কারে কারে ইনভাইট? হ্যাঁ, কারণ ক্লায়েন্টকে আচ্ছা। আসলে আপওয়ার্ক প্রোফাইল মানে সাজেস্ট করে যে আপনি এদেরকে আপনার যে যে জিনিসটা দরকার সেই প্রোফাইল অনুযায়ী আপনি এদেরকে ই করতে পারবেন, বা মানে সেন্ড ইনভাইটেশন করতে পারবেন ইনভাইট এখানে। করতে পারে। সো এখানে ক্লায়েন্টে যদি মনে হয় যে আপওয়ার্ক আপনাকে রিকমেন্ড করবে, তো সেটা হলে আপনাকে ফার্স্ট এই যে প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে। হ্যাঁ, এবং প্যাকেজ কিনলে তারা আপনার প্রোফাইল সম্পর্কেও আলোচনা করবে যে আপনি কেন কাজ পাচ্ছেন না। এটা একটা রেসপন্সিবিলিটি আপওয়ার্কেরও চলে আসবে। সে আপনাকে সাজেস্ট করবে আপনার প্রোফাইল পিকচারের সমস্যা, আপনার টাইটেল ঠিক নাই, আপনি ডেসক্রিপশন অনেক বড় লেখছেন, এত বড় লেখেন না, আর একটু কমাই লেখেন, অল্পের মধ্যে লেখেন। কারণ এত বড় ডেসক্রিপশন পড়ার ধৈর্য সব ক্লায়েন্টের থাকে না, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো ওরা আপনাকে সাজেস্ট করে দিবে। তো সেক্ষেত্রে উনি ইনভাইটেশন পাঠালো কিছু ক্লায়েন্ট, মানে কিছু এমপ্লয়ার যারা আছে আপওয়ার্কে, তাদের যাদেরকে ভালো লাগছে, আপওয়ার্ক সাজেস্ট করছে তাদেরকে সে, এবং সে সার্চ করেও নিতে পারে যে আমি একজন ল্যান্ডিং পেজ এক্সপার্ট খুঁজতেছি বলে সার্চ দিতে পারে এখানে ক্লায়েন্ট, এখানে সার্চ দিতে পারে ট্যালেন্ট খুঁজতেছি, এখানে আমি ল্যান্ডিং পেজ লিখে দিচ্ছি।
ল্যান্ডিং পেজ এক্সপার্ট সার্চ দিলাম, এই চলে আসছে টপ রেটেড কারা আছে। এখানে আপনি ফিল্টারিং করতে পারতেছেন অল ক্যাটাগরিজ নাকি, এখানে সার্চ লোকেশন বলে দিতে পারতেছেন যে ইউএস এর কারা, বুঝতে পারছেন। এখানে আপনি ফ্রিল্যান্সার্স এজেন্সিস, শুধু ফ্রিল্যান্সার এজেন্সিকেও খুঁজতে পারেন, ফ্রিল্যান্সার এজেন্সি আওয়ারলি রেটের রেঞ্জ বলে দিতে পারেন কতটুকু কত, ঠিক আছে। জব সাকসেস দেখে বলে দিতে পারেন যে কতটুকু জব সাকসেস হলে আপনি তাকে হায়ার করবেন মিনিমাম। যেমন আমার প্রোফাইলে কতটুকু আছে, মেবি 100 আছে, রাইট। জব সাকসেসটা আসলে কিসের পরে আসে, তাই না? এই যে জব সাকসেসটা আসলে কিসের পরে আসে, 100% আছে। এটা হচ্ছে আপনি কতগুলো কাজ করেছেন আর সেই কাজগুলোতে কতগুলো শেষ করেছেন। আর অনেক সময় দেখা যায় আপনি অনেক লং টাইম কাজ আর করতেছেন না, তখন জব সাকসেস হাইড হয়ে যায়। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক খারাপ দিয়ে দেয় যে না কাজ ঠিক মতো করে নাই, বা দেখা যায় আপনি একটা কাজ করেছেন, ক্লায়েন্ট ক্লোজ করার আগে আপনি ক্লোজ করে দিয়েছেন, যে ক্লায়েন্টের খোঁজ নাই আপনি ক্লোজ করে দিয়েছেন। আমার কিন্তু একটা ক্লায়েন্ট হায়ার হয়ে আছে 2000 ওরকম কত 17-18 এরকম 19 18-19 একটা হায়ার হয়ে বসে আছে, তার প্রজেক্ট শেষ করে দেওয়ার পর তার কোনো খোঁজ নাই। এখন সে করোনায় বেঁচে আছে কি না এটাও বলতে পারি না, তাকে মেসেজ করেছি কয়েকবার, কোনো রিপ্লাই নেই। তো এটা যদি আমি ক্লোজ করে দেই তাহলে হবে কি, ক্লায়েন্ট তো কোনো মানে কনফার্মেশন দেয় নাই যে ক্লোজ হয়ে গেছে জবটা নাকি, তাহলে কি হলো, এটা কিন্তু জব সাকসেস রেট কমায় দিতে পারে, বুঝতে পারছেন। এটাতে স্যার অটো কমপ্লিশন নাই না, যে 3 দিন পর ডান হয়ে যাবে জমা দেওয়ার পর? না না না, এতটা নাই। এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার চুক্তি, ক্লায়েন্ট যদি বলে কাজ হয় নাই করতে থাকো, আপনার করতে থাকা লাগবে। এবার কথা হচ্ছে যে ফাইবারে আপনার অবজেকশন নেওয়ার সুযোগ খুব কম, ক্লায়েন্ট যদি আপনার সম্পর্কে অবজেকশন করে সাথে সাথে অ্যাকশন, ঠিক না। আপওয়ার্কের ব্যাপারটা একটু আলাদা, হ্যাঁ ভাই। এখানে সব রেপুটেড ফ্রিল্যান্সার, সব পুরানো লোক বেশি, এবং এখানে সব অনেক এক্সপিরিয়েন্স লোক বেশি অনেক আগের থেকে। এই জন্য ক্লায়েন্টের সাথে আপনার কথা চলতেছে, কথায় বোঝা যাচ্ছে কিছু দূর আগানোর পরে কাজ করে ক্লায়েন্টের মিসবিহেভিয়ার আছে, ক্লায়েন্টের ঝামেলা আছে, কথা বলতেছে এখন একটা, একটু পরে যাই বলতেছে আর একটা, আছে না। হ্যাঁ তা তো অবশ্যই। তো এই যে ব্যাপারটা, এই ধরনের ক্লায়েন্ট যদি দেখা যায় যে আপনি বুঝতে পারছেন আপনার সাথে তার একটা ক্রসিং হয়ে গেছে এবং সে আপনাকে ভালো ফিডব্যাক দিবে না বা আপনার নামে রিপোর্ট করতে পারে, আপনি তার আগেই এই কমিউনিকেশনের যত স্ক্রিনশট আছে, কমিউনিকেশনের যত স্ক্রিনশট আছে সেটা যদি আপনি ই করেন, আগে থেকেই এই কাস্টমার সার্ভিসে যান এবং রিপোর্ট করে দেন যে এই ক্লায়েন্ট আমার সাথে এরকম বাজে বিহেভিয়ার করছে, সে একটা বাজে কথা আমাকে বলছে, বাজে ওয়ার্ড ইউজ করছে। তো এটার সাথে সাথে কিন্তু ওরা কোয়ারি করবে, পুরো চ্যাটিং বক্সে আসবে আপনার, দেখবে কোথায় কি কি ফাইল পাঠাইছেন, কি পাঠানোর কথা ছিল, হ্যাঁ এগুলো সব চেক করে দেখবে না ক্লায়েন্টের সমস্যা আছে, তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। খুব ভালো না। হ্যাঁ একদম। আর আপনি কিছু করলে তো আপনাদের দিবেই, হবে না। মানে এটা খুব ট্রাস্টেড একটা, আপওয়ার্ক ট্রাস্টেড একটা ব্যাপার। আপনার ওডেস্কের নাম শুনছেন কখনো? জি ভাই। ওডেস্ক, তারপরে elance.com, এটার নাম শুনছেন? জি স্যার। ইল্যান্স আর ওডেস্ক এই দুইটা এক হয়ে কিন্তু এখন আপওয়ার্ক। যাদের জি। ইল্যান্সে অ্যাকাউন্ট ছিল তারাও এখানে লগ ইন করতে পারে, যাদের ওডেস্কের অ্যাকাউন্ট ছিল তারাও এখানে লগ ইন করতে পারে, বুঝতে পারছেন। এই জন্য এই দুইজনের মানে কমিটমেন্টটা খুব ভালো দুইটা পার্টের সাথে, যেমন ক্লায়েন্ট তেমন এমপ্লয়ার। সেক্ষেত্রে এখানে আপনার সুযোগ আছে। এবং আপনি একজন রেপুটেড অনেক বছর ধরে কাজ করতেছেন, একজন ক্লায়েন্ট আপনার সম্পর্কে হুট করে যদি একটা মেসেজ করে যে আপনি ঝামেলা করছেন, হুট করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, তারা ইনকোয়ারিতে আসবে যে আপনি তো অনেক দিন ধরে কাজ করতেছেন, একটা ভালো রেপুটেশন আপনার, তাহলে এই ক্লায়েন্টের সাথে আপনার কি হয়েছে, আপনার কথা শুনবে, আপনার রেকর্ড গুলো দেখবে, তারপর একটা ডিসিশন নেবে। ফাইবার আর মনে হয় এত কিছু চিন্তা করে না, যদি আপনি ঝামেলা করেন আপনার সাথে সাথেই
বা আপনার ডিরেক্ট ব্যান। আপনার সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এখানেও বলা আছে যে আপনি কোনো কন্ট্যাক্ট দিবেন না বা কিছু। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি চেয়ে বসে আপনার কাছে কন্ট্যাক্ট যে আপনার স্কাইপ আছে কিনা, কারণ হিউজ ক্লায়েন্ট আছে যারা এখানে বসে প্রজেক্ট ম্যানেজ করে না। বুঝতে পারছেন কথাটা? তারা জি ভাই। এখানে বসে এদের চ্যাটিং সার্ভিসটা ইউজ করেই যে কাজ করবে তা ঠিক না। সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট, সে স্কাইপে আমার সাথে কন্ট্যাক্ট করে। তার একটা ওয়েবসাইট আছে প্রজেক্ট ম্যানেজ করার, কারণ তার অনেক ফ্রিল্যান্সার, তো সে এখানে মেসেজ করে কন্ট্রোল করতে পারবে না। সেখানে প্রজেক্ট সাজানো থাকে যে আপনাকে এটা অ্যাসাইন করা হয়েছে, ওকে এটা অ্যাসাইন করা হয়েছে, আপনি শেষ করে দিবেন, তারপরে এ কাজটা করবে। এইভাবে প্ল্যান করে করে মানে একটা ড্যাশবোর্ড তৈরি করে সেখানে এক একটা অ্যাসাইনমেন্ট রেডি করা, মানে আপনার নামে একটা অ্যাসাইনমেন্ট খুলে দিল, আপনি এটা কমপ্লিট করে বললেন ডান, সাথে সাথে আর একজন ডেভেলপার তারপরের স্টেপে সে এটা ফলো করা শুরু করলো। এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট যে মানে সিস্টেমগুলো, অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই সব জায়গাতে কাজ করে। হুম, স্লাগ নাম শুনছেন না? স্লাগ, ওটা একটা এরকম। আমি এখন আরেকটাতে কাজ করি, ওটার নামটা জানি কি মনে নেই, প্রো লেন্স না কি জানি একটা, আমার কোম্পানি যেটা কাজ করে। তো বেশিরভাগ কাজ কিন্তু তারা ওইভাবে ম্যানেজ করতেছে এবং পেটা করতেছে তারা আপওয়ার্কে। কারণ বড় বড় ক্লায়েন্ট কখন এখান থেকে বাইরে চলে যেতে চায় না, কারণ ঘুরে ফিরে কিন্তু সে আমাকে চেনে না, সে আমাকে চেনে না, লং টাইম ধরে কাজ করতেছে, সে মাস গেলে 200 300 500 $700 অনেক সময় দিচ্ছে। কিন্তু এটা ওদের কাছে খুব বড়, মানে একটা মানুষের রিস্ক লেভেল থাকে যে আমি এই পর্যন্ত টাকা যদি কেউ আমার টাকাটা নিয়ে যায় আমার কিছু হবে না। তারপরে যে যখন একটা বড় অ্যামাউন্ট সে ডিল করতে চায়, অনেক সময় দেখা যায় যে আপনার $5,000 একটা প্রজেক্ট, আপনার $5,000 $2,500 দিয়ে দিছে অলরেডি ক্লায়েন্ট। আপনি চাইছেন যে এটা না দিলে আমার কাজ উঠানো সম্ভব হবে না। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি হারাই গেলেন টাকাটা নিয়ে। ওই ক্লায়েন্টের কাউকে নালিশ করার নাই, আছে? না স্যার। কাউকে নালিশ করার নাই। আর আপওয়ার্ক কিন্তু খুব ডেঞ্জারাস জায়গা এক্ষেত্রে, হ্যাঁ, যে আপনি এরকম হুট করে নিয়ে হারাই যাবেন। আর ক্লায়েন্টের যদি সেরকম ক্ষমতা থাকে তা আপনার বাড়ি পর্যন্তও চলে আসার ক্ষমতা তার আছে। কারণ অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন করা, তাই না? অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা, আপওয়ার্কের কাছে অ্যাড্রেস আছে। এরকম ঘটনাও আছে আসলে, না না হলে বলি নাই, আমার পরিচিতদের মধ্যে আছে যে খুব আটকায় গেছিল। এক ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্ট আবার এফবিআই এর সাথে জড়িত। হ্যাঁ, তার ওয়েবসাইটের কিছু খবর সে করে দিছিল, মানে একটু রাগারাগি হয়েছিল, তখন সে কিছু বাস দিছিল আর কি। তারপরে আমাদের টোটাল জোন ধরে, মানে এই আমি যে এলাকায় আছি খুলনার এই সাইড ধরে লোকেশনে যত অ্যাকাউন্ট পাইছে সব অ্যাকাউন্ট সাসপেন্ড করছিল। তারপরে সবাই তার আইডি প্রুফ করে 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 আস্তে আস্তে এটাকে শিথিল করছে। কিন্তু লাস্টে যাই সে স্বীকার করছিল যে আমি কাজটা করছি, আপওয়ার্কের কাছে স্বীকার করছিল, তার অ্যাকাউন্টটা লাস্টে ফাইনালি সাসপেন্ড করছিল। হ্যাঁ, তো মানে আপওয়ার্ক এই সমস্ত বিষয়ে খুব স্ট্রিক্ট, তার রেপুটেশনকে নিজের রেপুটেশনকে ঠিক রাখার জন্য। সো ক্লায়েন্ট বাইরে কথা বলতে পারে, অনেক ক্লায়েন্ট আছে যে এদের সিস্টেমে যে কথা বলে শান্তি পায় তা না, মানে ক্লায়েন্টের প্রায়োরিটি এখানে তারা দিচ্ছে। ক্লায়েন্ট যদি আপনার কাছে চায়, আপনার স্কাইপ আছে দিতে পারেন, জিমেইল আছে দিতে পারেন, তখন আপনি দেন। সেক্ষেত্রে ওদের কোনো অবজেকশন হয়তো বা নাই, কারণ আমরা দিয়েছি, আমাদের অবজেকশন কিন্তু দেয়নি। আমি যদি দিতে চাই সেটা প্রবলেম হ্যাঁ, না, আপনি যে যদি মানে দেন, আমি আগবার দিতে যাব আপনি না। যদি দেন আর ক্লায়েন্ট যদি বলে বসে এই লোক আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে তো কোনো কথাই না, আপনার অ্যাকাউন্ট শুরুতেই নাই। বুঝতে পারছেন? এটা আছে জি বিষয়। ভাই। আচ্ছা, তো এই যে বিড রিকোয়েস্টের যে কথাটা বলতেছিলাম, যে কোনটা জানি ছিল, ছোট্ট একটা বিট। আরেকটা কোশ্চেন ছিল ভাই, অবশ্যই। আপওয়ার্কে কত পার্সেন্টেজ রাখে? এটা হচ্ছে মানে 20% রাখে শুরুতে, হ্যাঁ। ধরেন $500 লেনদেন বা কত আওয়ার লেনদেনের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনাকে 20% রাখবে, 20%। এবং আপনি যদি অনেক লং টাইম ধরে একজন ক্লায়েন্টের সাথে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনাকে দিবে হচ্ছে কত, 10%-এ নেমে আসে। আমার ক্লায়েন্টের সাথে আমার কিন্তু এখন 10%। আর তার মানে হচ্ছে এটা হচ্ছে লং টার্ম হইলে ইয়েটা কমে আসে। এখন আমার প্রোফাইল ধরেন $15 আওয়ারলি রেট আছে, তাই না?
তো ক্লায়েন্ট যখন হায়ার করতে যাবে তখন কিন্তু $15 হায়ার করতে পারবে না, তাকে ফিস অ্যাড করে হায়ার করতে হবে, মানে আর আমি যে চার্জটা করতেছি ওটার সাথে ফিস অ্যাড হবে। এক্সট্রা আরো এই করতে হবে। এই জন্য ওই চার্জটা কিন্তু ক্লায়েন্টের ঘাড়ে যায়। হুম, এরকমই একটা কিছুটা। সেক্ষেত্রে আমার এই ক্লায়েন্ট আমার জব ক্লোজ করে যে একটা হিস্ট্রি বাড়াবে, সে বাড়াতে চায় না, সে লং টাইম ধরে আমার সাথে কাজ করে, কিন্তু একটা কাজ ক্লোজ করে দিলে কিন্তু আমার একটা হিস্ট্রি বাড়ে। এই ঝামেলা করার পর থেকে আর সে মানে ক্লোজ করে না, কাজ করতে থাকো। পরে যাই খেয়াল করলাম যে এখন 10%-এ আছে, এই জন্য ক্লোজ করবে না, কারণ ক্লায়েন্ট যদি আবার নতুন হায়ার করে তার সাথে সাথে 20% করে আবার চার্জ শুরু হয়ে যাবে। এটা ব্যাপার। ওকে, স্পিড রিকোয়েস্টের ব্যাপার যেটা আমরা কথা বলতেছিলাম, সুন্দর একটা কথা কই। আহ, রাশেদ ভাই আসছেন নাকি? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?